দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ প্রবাসী মুখের 686তম পর্ব প্রচার হচ্ছে। আমাদের সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা স্টুডিওতে আছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন আতাউল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী উদ্যোক্তা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আপনাকে বাংলাভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নাজির আহমেদ, তিনি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আপনাকেও বাংলাভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বুঝতেই পারছেন যে বিশ্বের দুটি প্রভাবশালী দেশের দুজন মানুষকে, যারা সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। সুতরাং আমরা এই দুটি দেশ সম্পর্কে জানার চেষ্টা করব, অর্থাৎ আমাদের প্রবাসীরা কেমন আছে, তাদের নানা ধরনের সমস্যা, সম্ভাবনা, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে চলে যাচ্ছি ব্যারিস্টার নাজির আহমেদের কাছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনারা অনেকেই জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে এই মুহূর্তে অবস্থান করছেন, তিনি সেখানে চিকিৎসা নিতে গেছেন। তো তার সম্পর্কে আমরা ব্যারিস্টার নাজির আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া যাওয়ার পরে সেখানে আমাদের যারা প্রবাসীরা রয়েছেন একদম ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে অনেকেই বিমানবন্দরে হাজির হয়েছেন তাকে রিসিভ করার জন্য। এবং তারপর আমরা দেখলাম যে লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হয়েছেন। তো এই যে প্রবাসীরা আসলেন, তাদের যে এতদিনের অনুভূতি প্রকাশ করেন, আপনি নিজেও একজন প্রবাসী, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এবং যেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। অশেষ ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, বেগম জিয়া দীর্ঘদিন পর দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য। আপনি জানেন যে বিগত পতিত সরকার বিভিন্ন টালবাহানা করে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেয় নাই। বিভিন্ন আইনের মারপ্যাচ, মিথ্যা ইন্টারপ্রিটেশন দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। যাই হোক, দীর্ঘদিন পরে উনি যুক্তরাজ্যে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য। স্বাভাবিক কারণে অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী, এবং যত আসনে জীবনে যতবার ইলেকশনে স্ট্যান্ড করেছেন বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছেন। বিরোধী দলের আসলে ছিলেন, বিরোধী দলের নেতার আসলে ছিলেন, তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। সুতরাং তাকে নিয়ে তো একটা উচ্ছ্বাস থাকবেই। তাছাড়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তার মাতা উনি। তো স্বাভাবিক কারণে দীর্ঘদিন পরে মায়ের সাথে সাক্ষাৎ হচ্ছে এবং ইন বিটুইন তার আরেকটা ছেলেকে হারিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এখানে আবেগ উচ্ছ্বাসিত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি চিকিৎসার জন্য গিয়েছেন। তো উনি সুচিকিৎসা পান, উনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে একেবারে সুস্থ হয়ে ফিরে আসেন। আমি শুনেছি যে ইংল্যান্ড থেকে সম্ভবত আমেরিকায় যাবেন। তো তার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি এবং অতি দ্রুত যেন একেবারে নর্মাল হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন। জি, আতাউল ইসলাম, আপনি তো শুনলেন যে যুক্তরাজ্য থেকে চিকিৎসা নেওয়ার পরে বেগম খালেদা জিয়া আমেরিকা যাবেন, এবং সেটি আমি কিন্তু গত মাসে যখন আমেরিকাতে ছিলাম তখন আমিও সেই বিষয়টা সেখানে জেনেছি। তো সেখানে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমি যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন বা প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যে দেখেছি। তো আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থাকেন, তো আপনি নিশ্চয়ই সেই বিষয়টা লক্ষ্য করেছেন। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ এবং বাংলাভিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দর্শকদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। হ্যাঁ, দীর্ঘদিন পরে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উচ্চস্তর চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকায় এবং টিভিতে। উনি যুক্তরাজ্যে যাবেন প্রথমে চিকিৎসা করার জন্য। আমিও আপনার মতোই শুনেছি যে উনি ওখান থেকে আরও ভালো চিকিৎসার জন্য আমাদের আমেরিকাতে যাবেন, এবং আমি আরও শুনেছি যে ওখান থেকে হয়তো উনি জার্মানিও যেতে পারেন। আচ্ছা, তো এখন যেহেতু দলীয় যারা নেতা কর্মীরা রয়েছেন তারা অবশ্যই খুশি, সেই সঙ্গে যারা আমরা সাধারণ নাগরিক, আমরাও চাই সাধারণ নাগরিক হিসাবে যে একজন রাজনৈতিক উচ্চ পদের নেতা, দেশের সাবেক প্রধানমন্ত্রী, উনিও সুচিকিৎসা পাক এবং সুস্থ হয়ে দেশে ফিরে আসুক এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আবার সুষ্ঠুভাবে পরিচালনা করুক। তো দেশে যেরকম তার দলের নেতা কর্মীরা উচ্ছ্বাসিত, আনন্দিত, আমার মনে হয় প্রবাসে যারা রাজনীতি করে তারাও অধীর আগ্রহ এবং উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আছেন। যদি যুক্তরাষ্ট্রে আসে তাকে স্বাগত জানাবেন এবং সুচিকিৎসার ব্যাপারে সাহায্য সহযোগিতা এবং শুভকামনা জানাবেন। আতাউল ইসলাম খান, আমি এখন আমাদের যে প্রবাসী যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে জানতে চাচ্ছি। তার আগে আরেকটু ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাইবে। সেটা হচ্ছে আমরা দেখলাম গণমাধ্যম মারফত যে ক্যালিফোর্নিয়াতে এই মুহূর্তে দাবানল চলছে, অর্থাৎ হলিউডের যে দাবানল, সেটা সর্বশেষ অবস্থা যদি জানেন। সর্বশেষ অবস্থা আমিও জেনেছি, দু একজনের সঙ্গে ফোনে কথা বলেছি।
এবং পত্রপত্রিকাও দেখেছি খুবই খারাপ অবস্থা, এবং জরুরি অবস্থা জারি করেছে লস অ্যাঞ্জেলেসে। এবং গত 20 বছরের মধ্যে লস অ্যাঞ্জেলেস সিটিতে এই ধরনের দাবানল হয়নি। এবং 2 থেকে 4 জন মারা গেছে বলে আমি জানি, এবং জরুরি অবস্থা জারি করেছে। কোনো বাংলাদেশি কি আছেন বা প্রবাসী? ওই এলাকাগুলোতে অনেক উচ্চপদস্থ লোকজন বা ধনীর লোকজন, মিডিয়ার লোকজন, টিভি বা হলিউড কেন্দ্রিক লোকজন, মুভি স্টার অথবা মডেল যারা, তারাই ওইদিকে থাকে। ওটা সবচাইতে ফেমাস ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সুন্দর বিচ, যেটা মালিবু বিচ বলে ওটাকে। আমরা থাকি সান্তা মনিকা বিচের কাছাকাছি। ওই সাইডটাতে নর্মালি এই ধরনের দাবানল কখনো হয় না, এবং এত ব্যাপকভাবে হয়েছে এবং অতি দ্রুত ছড়ায় গেছে, যারা অনেকেই তাদের বাড়িঘর থেকে সরে যেতে পারেনি, গাড়ি নিয়ে যেতে পারেনি, এবং আগাম সতর্কতা থাকলেও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি ছড়ায় যেতে পারে। এবং এখনও দাবানল চলছে। নিয়ন্ত্রণে আনার জন্য অন্যান্য স্টেট থেকে আরও ফায়ার কর্মীদের নিয়ে আসা হয়েছে, তারা সহযোগিতায়, এবং যারা ইফেক্টেড হয়েছে তাদেরকে সহযোগিতা করছে যাতে তাড়াতাড়ি তারা নিরাপদ স্থানে যেতে পারে। এটাই আমি সর্বশেষ জানি আর কি। ব্যারিস্টার নাজির, আপনার কাছে একটু প্রবাসীদের সম্পর্কে জানতে চাইব যে এই যে পরিবর্তিত পরিস্থিতি আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে যে বড় পরিবর্তন হলো, তারপরে একটা অন্তর্বর্তী সরকার এসছে, তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রবাসীদের কি ধরনের, অর্থাৎ যুক্তরাজ্য সহ ইউরোপের যারা প্রবাসীরা রয়েছেন তাদের কোনো মানে কি ধরনের চাওয়া রয়েছে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন কায়েস সাহেব, আমি মূলত গত ডিসেম্বরের 4 তারিখে আসছি। 5 তারিখে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক ছিল। প্রায় 11টা দেশ থেকে 29 জন আমরা প্রবাসে বিভিন্ন ধরনের প্রফেশনাল যারা কি তারা দেখা করেছি। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারকে আমরা সাপোর্ট করতে চাই, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে পৃথিবীর বিভিন্ন দেশে হাই কমিশন, দূতাবাস ঘেরাও দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে প্রবাসীরা সেখানে আন্দোলন করতে গিয়ে প্রায় অর্ধশত জেলে যেতে হয়েছে। তো আমরা চাই নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, কিন্তু এই বিনির্মাণে 1,50,00,000 লোককে বাদ দিয়ে আপনি পারবেন না করতে। পৃথিবীর প্রায় 10 থেকে 15টা দেশ আছে যেখানে মোট জনগোষ্ঠী এক একটা দেশের 1 থেকে 1.5 কোটি না। এত বিপুল সংখ্যক প্রবাসী দেশের বাইরে বসবাস করে, বিশেষ করে আমেরিকাতে, ইউরোপে, ব্রিটেনে অনেক দক্ষ প্রফেশনালস আছেন, বিভিন্ন পেশায় তারা অত্যন্ত যোগ্যতার সাথে করেছেন। তো তাদেরকে আপনি দেশ বিনির্মাণে আপনি কাজে লাগাবেন না। দেখেন 4 লাখ মাত্র চাকমা সম্প্রদায়। এই চাকমা সম্প্রদায় থেকে প্রতি সরকারে একজন প্রতিনিধি থাকে, বর্তমান সরকারেও আছে, কিন্তু 1.5 কোটি প্রবাসী থেকে কোনো প্রতিনিধি সরকারে নাই। তো আপনি নতুন বাংলাদেশ গড়তে 1.5 কোটি প্রবাসীকে আপনি বঞ্চিত রেখে অ্যাভয়েড করে আপনি এগোতে পারবেন না। মানে আপনি চাচ্ছেন যে প্রবাসীদের মধ্যে থেকে অবশ্যই দরকার। এবং দেখেন, আপনি বৃহৎ একটা প্রতিবেশীর পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে আটলান্টিকের 2 পারে এত বেশি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে। তাদের কানেকশন, লবি, এঙ্গেজমেন্ট, ডায়াসপোরা অনেক বড়। একা সরকারের পক্ষে কিন্তু সম্ভব না। 1.5 কোটি প্রবাসীকে আপনি ডাইরেক্টলি এঙ্গেজ করেন, তাদেরকে আপনাদের অন্তর্ভুক্ত করেন, সরকারে প্রতিনিধি নিয়ে আসেন। তারা এক একজন আনঅফিশিয়াল অ্যাম্বাসেডার, আমি বলছি আনঅফিশিয়াল অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতে পারে। আপনি যেটা বলেন যে সরকারে নিয়ে আসা, বিশ্বের অন্যান্য দেশে অবশ্যই আছে। আপনি ডক্টর মাহাতির মোহাম্মদ যখন 20 বছর করলেন, তখন টেলার হান্টিং করে ইউকে থেকে মালয়েশিয়ান লোকদেরকে নিয়ে আসছেন। ইভেন আপনি জানেন যে তার্কিতে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রবাসীদের ভোট হচ্ছে ডিসাইসিভ ফ্যাক্টর। ফ্রান্সে 12 জন এমপি আর ইলেক্টেড বাই ফ্রেঞ্চ ন্যাশনাল লিভিং অ্যাব্রোড। এর মধ্যে 3 জন এমপি ইউকে থেকে নির্বাচিত হয়। এর চেয়েও বেশি আছে যেটা বাংলাদেশে এখনও প্রবাসীরা ভালো করে ভোটাধিকারটা পায় নাই, ভোট দিতে পারে না দেশের বাইরে থেকে। এর চেয়েও অনেক অধিকার অন্যান্য দেশে দেওয়া হচ্ছে। সুতরাং শুধুমাত্র আপনি রেমিটেন্স নিয়ে আসবেন, অবশ্যই তারা 53 ইয়ার্স রেমিটেন্স পাঠিয়ে অর্থনৈতিক লাইফ লাইন প্রবাসীদের রেমিটেন্স, দ্বিতীয় বৃহত্তম আর্থিক সোর্স, এটা তো অবশ্যই পাঠাবে। এখন সময় আসছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিতে আপনি ট্যালেন্ট রেমিটেন্স নিয়ে আসেন। হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন, আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে আমাদের নতুন প্রজন্মের অনেক গ্র্যাজুয়েট আছে। তাদেরকে আপনি দেশে নিয়ে আসেন, তাদেরকে ব্যারিয়ার ক্রিয়েট করে দেশের বাইরে রেখে আপনি দেশকে আগাবেন কীভাবে? তাদেরকে ওন করতে দেন। দেখবেন যে তারা মিস ইনফরমেশন আসতেও চায় না, আসতে চায় না। তো ওই ধরনের সুযোগ সুবিধা এখনই তো বাংলাদেশের পক্ষে দেয়া না। আপনি তো এনকারেজ করতে হবে। আপনি যদি ব্যারিয়ার ক্রিয়েট করে রাখেন ইচ অ্যান্ড এভরি স্টেপ, তাহলে কীভাবে আসবে? আপনি চিন্তা করেন, কনস্টিটিউশনে আছে দ্বৈত নাগরিকরা পার্লামেন্টে ইলেকশনে করতে পারবে না, কিন্তু দ্বৈত নাগরিকরা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে।
কিন্তু আপনি ইলেকশন করতে পারবেন। তো এই যে আর্টিফিশিয়াল ব্যারিয়ারটা আপনি বৈষম্যটা রাখলেন, তো আপনি কি ডিসকারেজ করতেছেন না? তারা তো বাংলাদেশকে আসবে বাংলাদেশকে দেওয়ার জন্য, এখান থেকে কী নেবে? আমেরিকা সেটেল একজন প্রফেশনাল, ব্রিটেনে একজন সেটেল প্রফেশনাল, এখান থেকে কী নেওয়ার আছে? কিন্তু দেওয়ার মতো হাজার হাজার লোক আছে, আমরা জানি। আমি 36 ইয়ার্স ধরে ইউকেতে বসবাস করি, অনেক দক্ষ প্রফেশনাল এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের চেয়ে ভালোভাবে দেশ রান করতে পারবে এমন কম্পিটেন্ট ব্যক্তিরা আছেন, কিন্তু তাদেরকে তো আপনি কাজে লাগাচ্ছেন না, এনগেজ করতেছেন না। আপনার কাছে আসবো আতুল খান, আপনার কি বিষয়ে মানে আমিও বলবো একটা অবজারভেশন, দেশের যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যায় তারা সবাই ট্যালেন্টেড এবং ওখানে যাওয়ার পর তারা আরও দক্ষ হয়ে ওঠে। তারা ওখানে যাওয়ার পরে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কারিগরি যে জ্ঞান নিয়ে আসে, সে জ্ঞান নেওয়ার পরে তারা ওখানে সঙ্গে সঙ্গে পাশ করার আগে ওখানে চাকরি পেয়ে যায়। কিন্তু ওখানে এডুকেশন শেষ করার পরে দেশে এসে তারা মূল্য পায় না, তাদের মূল্যায়ন করা হয় না। সেই স্যালারি বলেন বা সম্মান বলেন, এই জন্য কেউ দেশে আসতে চায় না। স্যালারি তো আমরা আসলে ধরেন একজন মানুষ যুক্তরাষ্ট্রের যে স্যালারি স্ট্রাকচার, ওইটা তো বাংলাদেশের পক্ষে দেয়া কি সম্ভব? বাংলাদেশের ওইটা না হলেও অন্যান্য সুযোগ সুবিধা তারা তো চায়, আশা করে। এই জন্যই কেউ আসতে চায় না। ওখানে সুযোগ সুবিধা বেশি, সব দিক দিয়েই ভালো, যার ফলে যাওয়ার পরে ওখানকার পরিবেশ পরিস্থিতির কারণে আর কেউ দেশে আসতে চায় না। তবে অনেকেই চায়, উনি যেটা বলছেন আমিও সমর্থন করি, তাদেরকে সম্মানজনক পজিশনে দেওয়া হোক, আমাদের সংসদে প্রবাসীদের একটা কোঠা থাকুক, নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। আমরা আসলে ভোট দিতে পারি না এখন পর্যন্ত, দেশেও যদিও গত কয়েকটা টার্মে কেউ ভোট দিতে পারেনি, আমরা প্রবাসী থেকে কেউ কোনোদিন ভোট দিতে পারি না। এই সুযোগ সুবিধাগুলো তৈরি করে আমার মনে হয় প্রবাসী যারা আছে দক্ষকারী কর্মী, তাদেরকে দেশে ফিরে আনার ব্যবস্থা উদ্যোগ নিলে অবশ্যই কেউ না কেউ আসবে। ব্যারিস্টার নাজির, এই যে ভোট দিতে পারে না, ভোটাধিকারের কথাটা তো আমরা অনেক আগে থেকে শুনছি যাতে প্রবাসীরা ভোট দিতে পারে। আপনি যেহেতু একজন ব্যারিস্টার মানুষ, আইনের প্র্যাকটিস করেন, তো আইনি আসলে কি বাধা আছে? সংবিধান আসলে আইনি কোনো বাধা নেই, শুধুমাত্র সদিচ্ছার অভাব, শুধুমাত্র ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি হাইকোর্টে আজকে থেকে 20 বছর আগে জাস্টিস মাইনুর রেজা চৌধুরী নামে একজন বিচারপতি ছিলেন, তিনি প্রবাসীদের ভোটের ব্যাপারে একটা পজিটিভ রায় দিয়েছেন। উনি হাইকোর্ট থেকে প্রমোশন পেয়ে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, চিফ জাস্টিস হলেন, রিটায়ার্ড হলেন, কবরে চলে গেলেন, কিন্তু এখন পর্যন্ত তার রায়টা বাস্তবায়ন হয় না। কারণটা কি? ওই তো বললাম যে আমলাতান্ত্রিক জটিলতা। আপনাকে তো উদার মন নিয়ে আগাতে হবে, শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স চাইবেন, কিন্তু আপনি সুযোগ সুবিধা করতে, স্যালারি বলি না যে আপনি সমান স্যালারি দেবেন, কিন্তু স্যালারি ছাড়াও কিন্তু অনেকভাবে আপনি তাকে ইয়ে করতে পারেন। মালয়েশিয়ার ডক্টর মাহাতির মোহাম্মদ ইংল্যান্ডে গিয়ে মালয়েশিয়ার নাগরিকদের সাথে 1-to-1 বৈঠক করতেন যে তোমাকে দেশে যেতে হবে মালয়েশিয়া, আমি মিট করব এখান থেকে, কি তুমি সুবিধা পাচ্ছ। আমি একটা প্রোগ্রামে ছিলাম। মানে এইভাবে তো আপনি দেশকে গড়ার জন্য কাজে লাগাতে হবে। আপনার নিজের সন্তান এত যোগ্যতা সম্পন্ন আছে দেশের বাইরে, তাদেরকে আপনি অবজ্ঞা করতেছেন। না না, অবজ্ঞা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আপনাদের নিজেদেরও দায় দায়িত্ব আছে, কমিউনিটি মানে নেতা হিসেবে বা কমিউনিটিতে যেহেতু আপনারা জড়িত আছেন, কাজ করছেন, তা আপনাদেরও তো উদ্বুদ্ধ করা। না, উদ্বুদ্ধ করা, আমি তো গত পরশুদিন যাত্রী প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছি, প্রধান উপদেষ্টাকে আমরা বলে আসছি 5 তারিখ। লন্ডনে আমি 3টা সেমিনার করেছি। তো আরও অ্যাক্রস দ্য আটলান্টিক অনেক দাবি উত্থাপিত হচ্ছে। আমরা কি, বা আমরা এর চেয়ে আমরা কী করতে পারি বলেন তো? সরকারের পক্ষ থেকে তো এগিয়ে আসতে হবে। পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক সময় পলিটিক্সের বাইরে চিন্তা করতে পারে না। এই গভর্নমেন্টের তো পলিটিক্যাল ব্যাগেজ নাই। সো দেশ বিনির্মাণে প্রবাসীদের যে কি আছে, ডক্টর ইউনূস সাহেবের চেয়ে আর বেশি কেউ বুঝবে না। উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং ওয়ার্ল্ডলি রিনাউন্ড পারসন, সুতরাং তার কাছে তো নতুন করে ব্যাখ্যা করে দেওয়ার দরকার নাই। আজকে পার্শ্ববর্তী দেশ থেকে এত ডিসইনফরমেশন, মিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে, আপনি আপনার ডায়াসপোরা যারা আছে তাদেরকে এঙ্গেজ করে কাজে লাগাচ্ছেন না, তো এটা তো আপনাদের ব্যর্থতা। আমাদের তো একটা প্রবাসী, আতুল খান, আমাদের তো একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদের পক্ষ থেকে তো এই ধরনের উদ্যোগ নেওয়া। এখানে আরেকটা জিনিস হচ্ছে, দেখেন প্রবাসী মন্ত্রণালয় যে বলছেন, একটা আপনি যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর আরো 3টা মন্ত্রণালয় আছে, তো আপনার একটা ব্যক্তির গালে 3-4টা মন্ত্রণালয় কেন দেবেন? 18 কোটি মানুষের মধ্যে আর কোন এখন তো একটা বিশেষ অবস্থা, যাতে বিশেষ অবস্থা, বিশেষ না 4 মাস হয়ে গেছে বিশেষ অবস্থা কেন? 18 কোটি মানুষের মধ্যে কি কম্পিটেন্ট লোক নাই, নিরপেক্ষ লোক নাই? আপনি একটা আইন মন্ত্রণালয় কত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় মানে ব্যাটিং ইনভলভ থাকে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে, তো আপনি তার উপর আরো 2-3টা মন্ত্রণালয় দেবেন, তো একটা ব্যক্তির পক্ষে হিউম্যানলি কতটুকু পসিবল? আতুল খান, আপনি কি মনে করেন, মানে আমাদের মন্ত্রণালয়ের একার আসলে পক্ষে সম্ভব না। উনি বলছেন আরো মন্ত্রণালয় মিলে যৌথভাবে আন্তরিক হতে হবে। মন্ত্রণালয়ে গেলে পরে কাজের কাজ হয় না, নামেই মাত্র মন্ত্রণালয়। আপনি ওখানে যান, হয়তো যে ব্যাংকের লোন দেওয়ার কথা, যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা, কোনো কাজ প্রবাসী ব্যাংক যেটা বলছেন, প্রবাসী ব্যাংক বলেন, প্রবাসী মন্ত্রণালয় বলেন, প্রবাসীরা আমরা তো এয়ারপোর্ট থেকে নির্যাতনের শিকার বলা চলে। এয়ারপোর্টে নামার পরের থেকে কেউ বাসা পর্যন্ত আপনি যান, প্রত্যেকটি জায়গায়। এখন তো বলা হলো যে অন্তর্বর্তী সরকার পরে যে এয়ারপোর্টে বলে, ওইটা বাস্তবে
জায়গা আর মন্ত্রণালয় নিউজের খবর এক না। অনেক উন্নত হয়েছে, আরও উন্নত হওয়া দরকার, সুযোগ সুবিধা বেশি করে দেওয়া দরকার, এবং এদেরকে প্রবাসীদের গুরুত্ব দেওয়া দরকার, এবং স্কিল যারা আছে এদেরকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার, যার ফলে তারা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে, দেশের জন্য করতে পারে, এলাকার জন্য করতে পারে। এজন্য তাদের ভূমিকা রাখার জন্য সহযোগিতা করা উচিত মন্ত্রণালয়গুলোতে, এবং সরকারকে আরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। বেশ নাজির, আপনি তো আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন বলছিলেন যে আইন উপদেষ্টা তথা প্রবাসী কল্যাণ যে উপদেষ্টা, তার সাথে আপনার বৈঠক, তার কাছে কি এই কনসার্ন করে ব্যক্ত করেছেন যে আসলে এই কাজ করা দরকার বা এইভাবে প্রবাসীদের এঙ্গেজ করা আমরা দরকার? বিভিন্ন উপদেষ্টা ইনক্লুডিং প্রধান উপদেষ্টা সহ আমরা বলেছি যে উই আর মানে রেডি টু ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট, কিন্তু আপনাকে তো মানে রিসেপটিভ হতে হবে। আপনি মনে করেন একটা সাধারণ সরকার চালাতে 50 থেকে 60 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লাগে। একটা গণঅভ্যুত্থানের পর সরকার আসছে, 10 জন দিয়ে আপনি কী করবেন? বাড়াইলেন আপনি 20 জন, কেন? আপনার কি অসুবিধাটা আছে এটাকে 50 জন দিয়ে আপনি? এখানে তো দক্ষ ম্যানেজমেন্ট। দেখেন, এনজিও চ্যারিটি চালানি এক জিনিস, আর রাষ্ট্র চালানি সম্পূর্ণ আরেক জিনিস। আপনি গত কয়েকদিন আগে দেখেন ডক্টর ইউনূস স্যার নুরুল কবির সাহেবের সাথে একটা সাক্ষাৎকারে কি বলছেন, কিভাবে উপদেষ্টারা নেওয়া হয়েছে, আমাকে চাওয়া হয়েছে, আমি যাদেরকে চিনি নাম দিয়ে দিয়েছি। ইতিহাস কিন্তু এগুলা রেকর্ড করে রাখতেছে, ক্ষমা করবে না। আপনাকে কম্পিটেন্সের প্রমাণ দিতে হবে। যোগ্য লোক নাই 18 কোটি মানুষ, 20 কোটি মানুষের মধ্যে বহু লোক আছে অনেস্ট, ডেডিকেটেড, নিরপেক্ষ, দেশকে সার্ভ করতে চায়, দেশের ভিতরে এবং বাইরে আছে। কিন্তু আপনাকে তো আনতে হবে। শুধুমাত্র আপনার চ্যারিটিতে পরিচিত, আপনার ছাত্র, আপনার আত্মীয়, তাকে নিয়ে আসলেন, এভাবে হলো? একটা ডিপার্টমেন্টের, একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে সব নিয়ে আসলেন, আপনার গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসলেন, এভাবে হলো? দেশ কি এই কয়েকটা সমষ্টি? এগুলো কিন্তু এখন কেউ কথা বলতেছে না, কিন্তু একবার দেখবেন 10, 15, 20 বছর পরে কিন্তু এগুলো উত্থাপিত হবে। সুতরাং আপনাকে বিয়ন্ড দ্য বক্স চিন্তা করতে হবে, দেশের বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। আমি বললাম তো, অনেক দক্ষ ডেডিকেটেড লোক আছে দেশ এবং দেশের বাইরে, যারা দেশকে সার্ভ করতে চায়। জি, আমরা বুঝতে পারছি। আতর খান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবে, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন ছিল, নির্বাচনের পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই আমরা দেখলাম যে নানা রকম কথাবার্তা বলছেন, প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের বের করে দেবেন, নানা ধরনের কথাবার্তা বলছেন। তো 20 তারিখে তিনি শপথ নিতে যাচ্ছেন। আপনার আসলে পর্যবেক্ষণ কি, যে আসলে কি প্রবাসীদের বের করে দেবেন এবং সেখানে বাংলাদেশিরাও, যারা প্রবাসীরা রয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হবে? এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট, উনি এখনও শপথ নেননি, আগামী 20 জানুয়ারি শপথ নেবেন, এবং পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি উনি 20 তারিখে শপথ নেবেন, এবং 21 তারিখে নাকি উনি ইমিগ্রেশনের যে স্ট্রিম রুলার সেটা নাকি চালু করবেন। আমরা খুবই মর্মাহত বলা চলে, যারা আনডকুমেন্টেড লোকজন রয়েছে এরা আসলে এই দুশ্চিন্তার মধ্যে আছে। উনি ক্ষমতা, এর আগেও যখন ক্ষমতা আসছিল, ইমিগ্রেশন প্রবলেম নিয়ে যারা ছিল তারা অনেক ভোগান্তির মধ্যে ছিল। এবারও উনি, আমার মনে হয় এই উদ্যোগটা যেহেতু বলছে উনি প্রথম দিনই এই ধরনের কাজ করবে, এটা প্রবাসী বাংলাদেশি সহ যারা কাগজপত্রবিহীন রয়েছে তাদের জন্য আসলে সমস্যার সম্মুখীন হতে হবে বলে আমরা মনে করছি। এর মধ্যে আমরা প্রবাসী ওখানে প্রায় 1,25,000-এর মতো বোধহয় বাংলাদেশি আছি, তার মধ্যে 1 কোটি, 1.5 কোটির মধ্যে হবে বাঙালি। এর মধ্যে 1,10,000 থেকে 20,000 লোক আনডকুমেন্টেড রয়েছে বাংলাদেশিরা। আচ্ছা, হ্যাঁ, তো এদের মধ্যে যারা কোনো একটা প্রসেসিংয়ের মধ্যে আছে ইমিগ্রেশন, তাদের হয়তো সমস্যা প্রথম ইয়েতে হবে না, কিন্তু যারা কোনো প্রসেসিংয়ে নাই, যাদের ডকুমেন্ট বলে কিছু নাই, বলা চলে অবৈধ যেটা, তাদের জন্য খুব সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু বাংলাদেশি না, সবার জন্যই হতে হবে। এবং যারা এর আগে ডিপোর্টেড ছিল তাদেরকে আর থাকতে দেওয়া হবে না, এবং তারা থাকতেও পারবে না। এবং আমরা দেখলাম, মানে আমি নির্বাচনটা কভার করছি, নির্বাচন কভার করছি, ওই সময় আমি দেখলাম যে আমাদের বাংলাদেশি অনেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিল। শুধু বাংলাদেশি না, মুসলিম কমিউনিটির বিশাল একটা অংশ আমি দেখছি যে এবার ভোট দিয়েছে, যেহেতু একটা ভাগ হয়ে গেছিল এবং উনি ঘোষণা দিয়েছিল ইমিগ্রেশন এবং মুসলিম খেদাও নিয়ে যে উদ্যোগ নিয়েছিল আগের টার্মে, সেইটা থেকে উনি সরে এসেছে। আসার পরে ভাবছে যে মুসলিমরা যদি ভোট দেয়, এবং যারা প্রবাসী যারা ইমিগ্রেশনের ব্যাপারেও বলছে, এবং আরেকটা জিনিস উনি বলছে যে উনি যুদ্ধ আর চায় না, মানে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো রয়েছে তাদের সঙ্গে শান্তি আলাপ আলোচনা করবেন এবং যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ নেবেন, যে ঘোষণা দিয়েছেন, এটির জন্য মূলত লোকজন
বা ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ওনাকে ভোট দিয়েছে। কিন্তু প্রবাসীদের তো আসলে খুব একটা উপকার হবে উপকার হবে কিনা এখনো জানা যাবে। যুদ্ধ বন্ধ সবাই চায় এবং যুদ্ধ বন্ধের জন্য যে বন্ধ করবে আমার মনে হয় উদ্যোগ নিবে, উনি হয়তো পুরাটা করতে পারবে না। আর কিছু আইন রয়ে গেছে যেগুলা ওই দেশের মনে করেন যে পূর্ববর্তী সরকার যে ধরনের কাজ করে আইন বা পলিসি ওই দেশে চেঞ্জ হয় না। একই পলিসি থেকে পরবর্তী প্রেসিডেন্ট বা পরবর্তী যেই আসুক সেইভাবে ধারাবাহিকভাবে কাজ করে যায়। হয়তো সে চেষ্টা করবে উন্নত করার জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, ইমিগ্রেশনের যে সমস্যা রয়েছে এই সমাধানগুলো করার জন্য। কিন্তু প্রচুর বাঙালি এবং অবৈধ যারা রয়েছে এদের জন্য সমস্যার সম্মুখীন হতে হবে সবাইকে। গত বছর মানে কয়েক দশকের মধ্যে বলা চলে সবচাইতে বেশি ছাত্র বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছে। এর মধ্যে অনেকেই পড়ার উদ্দেশ্যে গেছে, অনেকে গিয়েছে কোনোভাবে আমরা যাতে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারি এবং ঢুকতে পারলে আমরা থেকে যাব। স্টুডেন্ট ভিসা নিয়ে গেছে, কিন্তু যাওয়ার পরে অনেকেই কন্টিনিউ করছে তাদের শিক্ষা এডুকেশনগুলো। কিন্তু যারা স্ট্যাটাস নষ্ট করছে তাদের প্রবলেম হয়ে যাবে। তারা স্ট্যাটাস নষ্ট করে যদি অন্য কোনো একটা প্রসেসিংয়ে থাকে তারা থাকতে পারবে। আর যদি তারা অন্য কোনো প্রসেসিংয়ে না যেয়ে থাকে তাদেরকে ঠিকই খুঁজে বের করে তাদেরকে বের করে দেবে। তো ওই জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, যারা ছাত্র বা যারা আনডকুমেন্টেড রয়েছে তারা যে কোনো একটা প্রসেসিংয়ের মধ্যে যদি থাকে তাহলে সহজে তাদেরকে বের করে দিতে পারবে না। আচ্ছা, প্রসেসগুলো সম্পর্কে আমরা জানবো আপনার কাছে যে কী ধরনের প্রসেসে থাকা যায় স্টুডেন্টরা। আমার ব্যারিস্টার নাজির আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা তো বাইরের অবস্থার সম্মুখীন জানবো, এবার যুক্তরাজ্য প্রবাসী যারা রয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের বর্তমান অবস্থা কি? আমরা তো দেখছি যে ওখানে কিছুটা রাজনৈতিকভাবে আনস্টেবল, গভর্নমেন্ট মানে একের পর এক বদল হচ্ছে, কিছুটা আনস্টেবিলিটি আমরা লক্ষ্য করেছি। এখন বর্তমান কি অবস্থায় আছে প্রবাসীরা এই বর্তমান? এখানে পলিটিক্যাল তো অনেক আপহিবেল হয়। বর্তমানে যারা টিউরি সিদ্দিকীকে নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে ইংল্যান্ডে আর কি, কারণ তার ব্যাপারে যে তার পরিবারের ব্যাপারে বা পতিত সরকারের প্রধানমন্ত্রীর ব্যাপারে যে রিপোর্টগুলো বের হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে যে দুর্নীতির খবর বের হয়ে আসছে, এটা নিয়ে ব্রিটিশ রাজনীতিতে তুলপাড় হচ্ছে। ইভেন বাংলাদেশিদের মধ্যে পড়ছে, বাংলাদেশিদের মধ্যে, এবং ওখানে বেশ কিছু কয়েকটা একবারে প্রথম সারির নিউজ পেপারে ফলাও করে আসছে এবং তাদের এডিটোরিয়াল বা সম্পাদকীয়তে আসছে আর কি। কেয়ার স্টারমার এখন পর্যন্ত তাকে সাসপেন্ড করেন নাই। জানি না, এটা মানে উনি বলতে পারবেন। নর্মালি লেবার পার্টি, আমিও তো একসময় লেবার পার্টির সক্রিয় ছিলাম, আমি একটা কাউন্সিলের ডেপুটি স্পিকার ছিলাম 3 ইয়ার্স লেবার পার্টি থেকে। লেবার পার্টির নিয়মটা হচ্ছে যে কারো বিরুদ্ধে যদি কোনো এলিগেশন আসে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি সাসপেন্ড করে ইনভেস্টিগেশন করা হয়, পেন্ডিং ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে যদি উনি ক্লিয়ার হয়ে আসেন তখন তাকে আবার নেওয়া হয়। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু এত বড় জঘন্য এবং সিরিয়াস এলিগেশন আসছে করাপশনের, তো ওইটার ব্যাপারে আমি বুঝলাম না কেন কেয়ার স্টারমার এত বেশি ডিফেন্সিভ উনি আছেন। এটা কি ওনার একক সিদ্ধান্ত? এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর নিজের পক্ষ থেকে আমি মনে করি রিজাইন করা দরকার, যে অ্যাটলিস্ট ইনভেস্টিগেশনটা হোক, ক্লিয়ার হওয়ার পর উনি আবার লেবার পার্টিতে যাবেন। আর না হলে মানুষের পাবলিক কনফিডেন্স কিন্তু সেখানে নষ্ট হয়ে যাবে। কমিউনিটিতে বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। দেখেন, বিলেতে বলেন, আমেরিকাতে বলেন, কোনো ব্যক্তি যদি খুব ভালো করে অনেস্টি, ডিগনিটি, ইন্টিগ্রিটি রক্ষা করে তখন তার সুনামের পাশাপাশি দেশের ইমেজটা বৃদ্ধি পায়। আবার কেউ যদি ব্ল্যাক শিপের মতো কাজ করে, কুলাঙ্গারের মতো কাজ করে বা দুর্নীতিগ্রস্ত হয় বা এলিগেশন আসে বা প্রমাণিত হয় বা খারাপ কিছু প্রমাণিত হয় তার বিরুদ্ধে, তখন কিন্তু তার সাথে সাথে দেশের মান, ইজ্জত কিন্তু অনেক সময় টার্নিশ হয়ে যায় আর কি। তো আমি মনে করি টিউলিপ সিদ্দিকীর নিজ থেকে রিজাইন করে আসা উচিত, অথবা লেবার পার্টির লিডার হিসাবে কেয়ার স্টারমার তাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি সাসপেন্ড করা দরকার লেবার পার্টির পক্ষ থেকে, পেন্ডিং ইনভেস্টিগেশন। এখন কি তদন্তটা কি চলমান আছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে? চলছে, কিন্তু এখনো তো উনি পজিশনে আছে, পজিশনে রেখে ইনভেস্টিগেশন নর্মালি হয় না। এগুলা খুব মাইনর, মিনিমাল, ট্রিভিয়াল কোনো ম্যাটার হলে রেখে ইনভেস্টিগেশন করা হয়, কিন্তু এটা তো সিরিয়াস এলিগেশন। সুতরাং এইটাকে সাসপেন্ড করে অথবা রিজাইন করায় তখন ইনভেস্টিগেশন করাটা হবে ফেয়ার, ট্রান্সপারেন্ট এবং বিশ্বাসযোগ্য। ওখানে তো 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশে বসবাস করেন। 4 জন ব্রিটিশ এমপি আছেন, একজন হাউস অফ লর্ডসের মেম্বার আছেন, একজন স্কটিশ পার্লামেন্টের মেম্বার আছেন। আমরা তাদেরকে নিয়ে প্রাইড করি। আমাদের শত শত হাজার হাজার গ্রাজুয়েট আছেন, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। বিভিন্ন পেশায়, আপনি লিগ্যাল প্রফেশনে, অ্যাকাউন্টিং প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওয়েল সেটেলড। সেখানে ব্রিটিশ হাইকোর্টের জাজ পর্যন্ত আছেন বাংলাদেশি কমিউনিটি থেকে। সুতরাং ওয়েল এস্টাবলিশড। তো আমি বলছি যে দেখেন, এটা নর্মালি সব প্রবাসীদের অবস্থা কিন্তু এক না।
সবাইকে আপনি এক পাল্লায় রেখে মাপতে পারবেন না, না। তা করা যাবে না। অনেক সময় অনেক দেশে আছে যে ওখানে নাগরিক অধিকার পর্যন্ত নাই, কিন্তু ইউকেতে ইউএসএতে এখানে ওয়েল সেটেল বাংলাদেশিরা সেখানে, এবং তাদের এক্সপার্টিস বাংলাদেশকে নিতে হবে যদি আগায় যেতে হয় আর কি। গ্লোবাল ভিলেজে তাদেরকে আপনি অবজ্ঞা করে পাশ কাটিয়ে বা শুধুমাত্র রেমিটেন্স পাঠান, বাকিটা আমরা আর চিন্তা করতেছি না, এইভাবে করে কিন্তু আপনি খুব বেশি, আমরাও আশা করি যে আমি মনে করি প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি, স্বাভাবিক কারণে আপনি যদি একটা জবে থাকেন তাহলে আপনি এই জব থেকে রিপ্রেজেন্ট করতে পারবেন ভালো, আপনি যদি টিচার হন টিচিং কি বলে অ্যাসোসিয়েশনে রিপ্রেজেন্ট করতে পারবেন ভালো, আপনি লয়ার হলে লয়ার অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারলে ভালো। যারা প্রবাসে থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রতিনিধি থাকে তখন হি ও শি উড প্রবাবলি বি বেটার টু রিপ্রেজেন্ট দেয়ার ইন্টারেস্ট। এখানে বসে আপনি প্রবাসীর কথা চিন্তা করে পারবেন না, বুঝবেন না আমেরিকায় কি হচ্ছে, ব্রিটেনে কি হচ্ছে, কি অবস্থা, পারবেন না, বুঝবেন না। আতল ইসলাম, আপনি যেটা বলছেন স্টুডেন্টরা যারা স্ট্যাটাস নষ্ট করেছে তাদের মানে অলরেডি যারা অবৈধ হয়ে পড়ছে তাদের থাকাটা তো কঠিন হবে, এখন কিছু প্রক্রিয়ার মাধ্যমে যদি থাকা যায় সেই প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে প্রক্রিয়া আমি অ্যাডভাইস করি ওখানকার ছাত্র যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে বা যারা আমাকে চেনে জানে, এদেরকে সবাইকে বলি তোমরা পড়ালেখা করতে আসছো, চেষ্টা করবা এডুকেশনটা ঠিক মতো করার জন্য এবং স্টুডেন্ট ভিসার যে স্ট্যাটাসটা ধরে রাখার জন্য। এখন তারা যদি কেউ ধরে রাখতে না পারে, যদি থাকতে চায় স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারে, বিভিন্ন কোম্পানির মাধ্যমে হয়তো জবের জন্য যদি কোথাও যায় কাউকে রিকোয়েস্ট করে বা কেউ যদি তার জন্য অ্যাপ্লাই করে তারা থাকতে পারে, অথবা ওখানকার কোনো সিটিজেন মেয়েকে যদি বিবাহ করে তাহলে থাকতে পারবে। তাছাড়া ইমিগ্রেশনে আরো বিভিন্ন রকম ওয়ে আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা যারা আইনজীবী এরা ভালো বলতে পারবে। তো যে কোনো একটা স্ট্যাটাস নষ্ট করার আগে যেন অন্য একটা প্রসেসিং এর মধ্যে যদি থাকে তাহলে এদের সমস্যা হবে না। ধন্যবাদ আতল ইসলাম খান আপনাকে এবং ব্যারিস্টার নাজির আহমেদ আপনাকে ধন্যবাদ। আমরা আসলে দুজনের কথা শুনছিলাম, আরও যদি আলোচনা শুনতে পারতাম তাহলে আমাদের অনুষ্ঠান আরও সমৃদ্ধ হতো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুজন অতিথি ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ এবং আতল ইসলাম খান, তারা আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা অনুষ্ঠানটি শুরুই করেছি বেগম খালেদা জিয়ার, তিনি যে এই মুহূর্তে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গেছেন এবং সেখানে একটি হাসপাতালে ভর্তি আছেন। তো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আশা করব যে তিনি সুচিকিৎসা পেয়ে দেশে সুস্থভাবে ফিরে আসবেন, সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।